হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা পর্ষদের 274 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। অপশনগুলি হচ্ছে অক্সিজেন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায়, সিএফসি এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, ইউভি রশ্মি ও অক্সিজেনের বিক্রিয়ায়, নাকি আইআর রশ্মি ও অক্সিজেনের বিক্রিয়ায়। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, ইউভি রশ্মি ও অক্সিজেনের বিক্রিয়ায়। তো মানে 1.1 এর অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। তারপরে কোশ্চেন আছে যে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হবে। প্রতি একক আয়তনে মোল সংখ্যা তার মানে কি? আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটি কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে প্রতি একক আয়তনে মোল সংখ্যা অর্থাৎ আমাদের কি বার করতে হবে? বার করতে হবে হচ্ছে এন বাই ভি। এটা আমাদের বার করতে হবে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এন বাই ভি, প্রতি একক আয়তনে মোল সংখ্যা। তার সাথে কি আছে? আরটি। এবার এই আরটিকে যদি আমি এই পাশে নিয়ে আসি, পি বাই আরটি ইজ ইকুয়াল টু হয় কি? এন বাই ভি। তাহলে এখানে প্রতি একক আয়তনে মোল সংখ্যা এটি কোনটা হবে? সেটা হবে হচ্ছিল পি বাই আরটি, অর্থাৎ অপশন ডি হবে হলো সঠিক। তারপর আছে 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? সোডিয়াম ধাতুর সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া ঘটাই, বিক্রিয়াটা দ্বারা এরকম NaOH প্লাস H2 সমতা বিধান করলে দাঁড়াচ্ছে হচ্ছে 2NaOH। এখানে যদি 2H2O দিয়ে দিই তাহলে এখানে দুটো হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, আর এখানে একটা এখানে দিয়ে দিই একটা 2। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কি যে 2 মোল সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কি? 1 মোল। অর্থাৎ 1 মোল আমরা যে কোনো গ্যাসের আয়তন কত জানি? সেটা হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ অপশন সি হবে হলো সঠিক। তারপরে কোশ্চেন আছে যে কোনো কঠিনের আলফা যদি 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত? এসআই পদ্ধতিতে শুধু কেলভিন এই এককটি আসবে। তার মানে কি যে আমরা জানি আলফা সি ইজ ইকুয়াল টু কি হয়? আলফা কে। আলফা সি ইজ ইকুয়াল টু কি হয়? আলফা কে। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে যে মানটা থাকে, অর্থাৎ 24 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিনে গেলে শুধু একই মান থাকবে, খালি এককটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কেলভিন ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ অপশন এ হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে বলছে যে 1.5 নম্বর কোশ্চেনে μ1 এবং μ2 প্রতিসংকেত দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 ও v2 হলে কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি কি প্রতিসরাঙ্ক সমানুপাতিক 1/v হয়, অর্থাৎ বেগের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে μ1/μ2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? v2/v1। তার মানে সম্পর্কটি দাঁড়াচ্ছে হচ্ছে নিচের থেকে μ1v1 ইজ ইকুয়াল টু μ2v2। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে হলো অপশন সি। অপশন সি হচ্ছে হলো সঠিক উত্তর। 1.6 নম্বর কোশ্চেনে আছে যে কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ আর এবং বহির্বর্তনীতে ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে কোষটির তড়িৎচালক বল কত হবে? আমরা জানি আই ইজ ইকুয়াল টু পুরো কোষের যে তড়িৎচালক বল সেটাকে যদি আমরা ই ধরে নিই, আর নিচে টোটাল রোধ যদি আমরা আর প্লাস আর, অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ প্লাস বহির্বর্তনীয় রোধ ধরে নিই, আর ই যদি তড়িৎচালক বল হয়, তাহলে সম্পর্কটি দ্বারা হচ্ছে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর। তার মানে অপশন সি হচ্ছে সঠিক হবে। তারপরে বলছে যে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসৃত হলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত কী হবে? অর্থাৎ আমরা কি জানি বিটা কণা যখন বের হয় তখন পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা 1 একক করে বাড়ে। তাহলে বিটা কণা নিঃসৃত হলে প্রোটন সংখ্যা যদি বেড়ে যায়, অর্থাৎ আগে যদি কোনো মৌলে ধরলাম এ একটি মৌল, যাতে নিউট্রন সংখ্যা ছিল হচ্ছে 5টি আর প্রোটন সংখ্যা ছিল 5টি ধরে নিলাম। এইবার তার থেকে বিটা কণা বের হয়ে যাওয়ার পরে নিউট্রন সংখ্যা তো আগেরটার মতোই থাকবে, অর্থাৎ 5টি থাকবে। প্রোটন সংখ্যা কী হবে? 1 একক বেড়ে যাবে, অর্থাৎ কত হবে? 6।
তাহলে আগে যদি অনুপাতটা 5/5 হতো, তাহলে এখন অনুপাতটা কী দাঁড়াচ্ছে 5/6, অর্থাৎ 1-এর থেকে কম হয়ে যাচ্ছে। তাই পরমাণু থেকে বিটা কণা নিঃসৃত হলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত কমবে, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে OCFLI, মৌলগুলিকে পরমাণুর আকার অনুযায়ী সাজালে কী হবে? মানে আমরা জানি কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে, অর্থাৎ লিথিয়াম হবে সবচেয়ে বড়, তারপরে হবে হচ্ছে হলো কার্বন, তারপরে হবে হচ্ছে হলো অক্সিজেন, তারপরে হবে হচ্ছে হলো ফ্লোরিন। অর্থাৎ যেহেতু এটি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আকার কী হবে, ছোটো হতে থাকবে, অর্থাৎ লিথিয়াম গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন। অপশন হবে হচ্ছে এ, অপশন এ হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তারপরে বলছে 1.9-এ যে এক্স যার পরমাণু ক্রমাঙ্ক 17 এবং ওয়াই যার পরমাণু ক্রমাঙ্ক 12 মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? এক্স যদি 17 হয় তাহলে 2,8,7, আর ওয়াই হচ্ছে হলো 12, অর্থাৎ 2,8,2। তাহলে কী হবে, এটি বোঝাই যাচ্ছে একটি ধাতু, কারণ দুটি ইলেকট্রন আছে যেটি গ্রুপ 2 মৌলের, আর এটি 7টি ইলেকট্রন শেষ কক্ষপথে আছে, তার মানে এটি গ্রুপ 17 এই শ্রেণী, মানে গ্রুপ 17-এর মৌল। তাহলে ওয়াইয়ের এই দুটি ইলেকট্রন ছেড়ে দিতে যাবে, আর এক্স একটি ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চেষ্টা করবে। তাহলে কী দাঁড়াবে এখানে, যে ওয়াইয়ের যোজ্যতা হবে হচ্ছে 2 আর এক্সের যোজ্যতা হবে হচ্ছে 1। তাহলে এটির সংকেতটি হবে হচ্ছে ওয়াই, যেহেতু এখানে একটি ধাতু, তাহলে ও আগে থাকবে, ক্যাটায়ন উৎপন্ন করবে, YX2, এটি হবে হচ্ছে হলো সংকেত। অপশন সি হবে হচ্ছে সঠিক। এরপরে আছে সোডিয়াম হাইড্রাইডের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রাইড অর্থাৎ NaH, এটাকে যদি আমরা ভাঙি তাহলে উৎপন্ন হচ্ছে Na প্লাস প্লাস H মাইনাস, এখানে হাইড্রোজেন হাইড্রাইড আয়ন হিসাবে অর্থাৎ নেগেটিভ আয়ন হিসাবে থাকে। এবার আমরা জানি অ্যানোড কী হয়, অ্যানোড হয় পজিটিভ চার্জের, অর্থাৎ তার কাছে যায় হচ্ছে নেগেটিভ অ্যানায়ন যায়, অ্যানোডের কাছে অ্যানায়ন যায়। এবার অ্যানায়ন কি আমাদের H মাইনাস, তাহলে সে কী করবে, সে করবে হচ্ছে H মাইনাস, সে অ্যানোডে যাওয়ার পরে সেখানে নিজের ইলেকট্রনটি ত্যাগ করে দিবে এবং সেখানে উৎপন্ন করবে H। সেই এরকম দুটো H যুক্ত হয়ে উৎপন্ন হবে হচ্ছে হলো H2 গ্যাস, অর্থাৎ অ্যানোডে এই ক্ষেত্রে উৎপন্ন হবে হচ্ছে হলো H2 গ্যাস। ঠিক আছে, এটি কিন্তু জলের তড়িৎ বিশ্লেষণের একদম উল্টো বিক্রিয়া। জলের তড়িৎ বিশ্লেষণে কী হতো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতো, কিন্তু এই ক্ষেত্রে কী হবে, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কোনটি জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধক্ষেপ পড়ে না? এদের মধ্যে একমাত্র ZnSO4-এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলেই কোনো কালো অধক্ষেপ পড়বে না, কারণ CuSO4-এর সঙ্গেও CuS কালো অধক্ষেপ পড়ে। Ag-র সাথে হচ্ছে Ag2S, এটিও একটি কালো অধক্ষেপ, আর Pb-র সাথেও PbS, এটিও একটি কালো অধক্ষেপ। শুধুমাত্র ZnS এটা কোনো রকম জিঙ্ক সালফাইড কালো অধক্ষেপ সৃষ্টি করে না। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন সি। মরচে পড়ার আবশ্যিক শর্ত নয় কোনটি? জলীয় বাষ্পের উপস্থিতি একটি আবশ্যিক শর্ত, অক্সিজেনের উপস্থিতিও আবশ্যিক শর্ত, ক্লোরাইড আয়নও মরচে পড়াকে ত্বরান্বিত করে, তার মানে আস্তরণহীন লোহা। অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর, এটি আবশ্যিক শর্ত নয়। 1.13-এ আছে হচ্ছে যে নিচের কোন জোটটি পরস্পর সমগণ কিন্তু সমবয়ব নয়? সমগণ মানে একই গণের অন্তর্গত, অর্থাৎ এদের মধ্যে CH2 এভাবে পার্থক্য থাকে, কিন্তু সমাবয়ব মানে একই সংকেতযুক্ত কিন্তু যৌগটি হচ্ছে আলাদা। তাহলে এদের মধ্যে প্রথমে যেটা আছে CH3O C2H5 CH3CH2 CH2OH, এখানে মাঝখানে একটা ও লেখা উচিত ছিল বা কমা দেওয়া উচিত ছিল, এখানে একটা কমা হওয়া উচিত ছিল, এ নাম্বার অপশন। তো প্রথমে আছে হচ্ছে CH3O C2H5, এটি সমগণ হতেই পারবে না, কারণ এখানে একটা হচ্ছে ইথার আর পরেরটা হচ্ছে অ্যালকোহল। বি নাম্বার অপশনে যেটা আছে সেটাতে হ্যাঁ এটা সমগণ হতে পারবে, কারণ এটাতে হচ্ছে CH3 এটা হচ্ছে প্রোপান 2 অল, প্রোপান 2 অল, আর CH2OH এটা হচ্ছে প্রোপান 1 অল, প্রোপান 1 অল। তাহলে এরা
নিজেদের হচ্ছে না, এরাও হচ্ছে নিজেদের সমাবয়ব, কারণ এটা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়ব, তার মানে এটাও সমগণের মধ্যে পড়লো না। ঠিক আছে, তাহলে এরপরে আছে হচ্ছে CH3O CH3O C2H5। হ্যাঁ, এটা হচ্ছে দুটোই ইথার, এবং এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটি CH2 এর পার্থক্য আছে, CH3O CH3। এটাকে যদি আমি সংকেতে লিখি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে C2H6O, আর তারপরেরটা CH3O C2H5, এটার সংকেত দাঁড়াচ্ছে হচ্ছে C3H8O। তার মানে কি, এই দুটোর মধ্যে কিসের পার্থক্য আছে? একটি CH2 এর পার্থক্য আছে, কারণ এই C2 সাথে যদি একটা C লাগাই তাহলে হয় C3, আর এই 6 এর সাথে যদি দুটো হাইড্রোজেন লাগাই তাহলে হয়ে যায় H8, আর ওর মতো। তাহলে CH2 এর পার্থক্য আছে, তার মানে এরা হচ্ছে একে অপরের সমগণ কিন্তু সমাবয়ব নয়। ঠিক আছে, অপশন সি হবে হচ্ছে এটার সঠিক উত্তর। আর অপশন ডিতে ছিল হচ্ছে, এটাও অ্যালকোহল আর ইথার ছিল, তাই এদের মধ্যে এরা সমাবয়ব হতে পারবে কিন্তু কোনোভাবেই সমগণ হতে পারবে না। তার মানে অপশন সি হচ্ছে হলো সঠিক উত্তর। এবার বলছে 1.14-এ এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে, দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপশন সি হবে হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য একই থাকবে। 1.15 নম্বর কোশ্চেনে আছে, একই ভোল্টেজ রেটিংযুক্ত 100 ওয়াট ও 40 ওয়াট দুটি বাল্বের রোধের অনুপাত হবে। আমরা জানি কি P = V²/R। এই সূত্রটি নিলাম কারণ যেহেতু ভোল্টেজ রেটিংকে সমান বলছে, অর্থাৎ ভি হচ্ছে আমাদের ধ্রুবক। তার মানে কি দাঁড়াচ্ছে, P সমানুপাতিক 1/R, অর্থাৎ রোধ যত বাড়বে ক্ষমতা তত কমবে, বা ক্ষমতা যত বাড়বে রোধ তত কমবে। তাহলে এক্ষেত্রে কি হবে, P1/P2 = R2/R1। তাহলে কি দাঁড়াবে, যে P1 এর মান কত দেওয়া আছে 100 ওয়াট, আর P2 এর মান দেওয়া আছে 40 ওয়াট, আর এখানে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে R2/R1। তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে যাই R1/R2, তাহলে এ পাশে হবে 40/100। তার মানে 0 0 কাটা গেলে হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে 2:5, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে বলছে যে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজনকে ভাঙে? বিদ্যুৎ ক্ষরণের সময় N2+O2 মিলে তৈরি হয় হচ্ছে NO। এই NO গ্যাসই কী বলে ওজোন গ্যাসকে ভাঙে। NO অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে NO2 প্লাস হচ্ছে O2। ঠিক আছে, এইভাবে ওজোন গ্যাসকে ভাঙা হয়। সুইট গ্যাসের মূল উপাদান কি? সুইট গ্যাসের মূল উপাদান হচ্ছে হলো মিথেন। 2.2 এর উত্তর হবে হচ্ছে হলো মিথেন। এর অথবাতে আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? উষ্ণতা কি হয়? বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রোপোস্ফিয়ারে যেখানে শেষ উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস হয়, তারপর সেটাই স্ট্র্যাটোস্ফিয়ারে এসে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর এখানে উষ্ণতা বৃদ্ধি পায় কেন? কারণ এখানে ওজোন স্তর থাকে, ওজোন স্তরে ইউভি রশ্মি ধাক্কা খায়, এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক, 2.3 নম্বর কোশ্চেনে আছে যে আদর্শ গ্যাস উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে। আমরা কি জানতাম যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আদর্শ গ্যাস কি করবে? আদর্শ গ্যাস উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের মতোই আচরণ করতে পারবে, কারণ ওটা ছিল কি, বাস্তব গ্যাস নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর এখানে আছে তার উল্টোটা, অর্থাৎ আদর্শ গ্যাস উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করে, অর্থাৎ অপশনটি কি হবে? সত্য হবে, অর্থাৎ 2.3 হবে হচ্ছে হলো সত্য। যদি এটা বলতো যে বাস্তব গ্যাস উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে অপশনটি ভুল হতো, কিন্তু এখানে যেহেতু বলা আছে আদর্শ গ্যাস উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করে, তাই এটি সঠিক হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে P ভার্সেস T ডিগ্রি সেলসিয়াস লেখচিত্রটি অঙ্কন করো। লেখচিত্রটি হবে এরকম, -273 ডিগ্রি সেলসিয়াস, যেখানে এই পাশে থাকবে হচ্ছে টি গ্রাফের এক্স অক্ষ বরাবর এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ ধরলে এই অক্ষ বরাবর থাকবে হচ্ছে তাপমাত্রা, আর এই অক্ষ বরাবর থাকবে হচ্ছে হলো চাপ। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী হয়? আদর্শ গ্যাসের আয়তন এবং চাপ দুটি শূন্য হয়ে যায়। তাহলে চার্লসের সূত্রে আমরা এই গ্রাফটি সম্বন্ধে জেনেছিলাম যে সেখানে কি থাকতো? ওয়াই অক্ষ বরাবর ভি থাকতো। এখানে এটা কি হিসাবে দিয়েছে? এটা এখানে গেলুসাকের গ্যাস আয়তন যে সূত্র, গ্যাস এবং উষ্ণতার যে সূত্রটি ছিল সেই সূত্রটির উপর নির্ভর করে দিয়েছে, অর্থাৎ ওই
গ্রাফটি -273 শেষ হবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর এবার আয়তনের জায়গায় শুধুমাত্র চাপ থাকবে। ঠিক আছে, চার্লসের সূত্র মতোই দেখতে হবে এই গ্রাফটি। কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? আমরা জানি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3, অর্থাৎ গামা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে 3 আলফা। তাহলে আলফা ইজ টু গামা দাঁড়াচ্ছে হচ্ছে আলফা ইজ টু 3 আলফা, তার মানে 1:3, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে 1:3। তারপরে আছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রীয় সংকেত হবে হচ্ছে m⁻⁻1 l⁻2 t³ এবং হচ্ছে থিটা। এটি দাঁড়াবে হচ্ছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত, m⁻⁻1 l⁻2 t³ আর হচ্ছে থিটা। এটা হচ্ছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত। আর যদি বলতো তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত, তাহলে m⁻⁻1, তখন l⁻2 এর জায়গায় l শুধুমাত্র -1 হয়ে যেত। ঠিক আছে, এটুকু কিন্তু পার্থক্যটা মনে রাখবে। তারপরে বলছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে দৃশ্যমান রশ্মির কোন বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা কম? সবচেয়ে কম গতিবেগে চলে হচ্ছে হলো বেগুনি আলো, যার জন্য ওর বিচ্যুতিও সবচেয়ে বেশি হয়। 2.7 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স সে বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠন করলে বস্তু দূরত্ব কত হবে? বলছে 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তারপরে বলছে যে বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠন করলে, সমান সাইজের প্রতিবিম্ব মানে 2f দূরত্বে বস্তু আছে, 2f দূরত্বে এবং প্রতিবিম্বও আছে হচ্ছে 2f দূরত্বে। চাইছে হচ্ছে বস্তু দূরত্ব কত হবে? বস্তু দূরত্ব হবে তার মানে হচ্ছে 20 সেমি, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে 10 আর 2f দূরত্ব আরও 10, তার মানে হচ্ছে টোটাল 2 × 10 20 সেমি। বস্তু দূরত্ব হবে হচ্ছে হলো 20 সেমি। বলছে কোনো লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র এই সংজ্ঞাটা তোমাদের আশা করি এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সংজ্ঞাটিতে বলা থাকে যে কোনো আলোকরশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, অর্থাৎ আপতিত রশ্মি যেটা ছিল তার একদম সমান্তরালে নির্গত হবে। এখানে যদি আমি ডট দিয়ে আগাই তাহলে একদম সমান্তরাল হতে হবে। সমান্তরালে নির্গত হয় তবে লেন্সের ভিতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে, অর্থাৎ এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকেই ওই লেন্সের আলোককেন্দ্র বলা হয়। আমি আবার বলছি যে কোনো আলোকরশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয় তবে লেন্সের ভিতরে ওই রশ্মি গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে ওই লেন্সের আলোককেন্দ্র বলা হয়। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 2.8-এ এই ছবিটি এই মানে এই বর্তনীর ছবি দেওয়া আছে, তার মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। ছবিটি আছে হচ্ছে এরকম। এখানে আছে 3 ওহম, এখানে 3 ওহম, এখানে 1 ওহম, এখানে 1 ওহম, আর মাঝখানে আছে হচ্ছে 3 ওহম। তাহলে এই ছবিটিকে যদি আমি ভালো মতো আঁকাই, উপরের দুটোকে আমি শ্রেণী সমবায় দিয়ে দিতে পারি, এই মাঝখানটা এর সাথে সমান্তরাল সমবায় চলে আসবে, আর এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এ বিন্দু বি বিন্দু। তাহলে দুটো 3 ওহম শ্রেণী সমবায় আছে, তার মানে এরা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে 6 ওহম, আর তার নিচে থাকবে আরেকটি 3 ওহম যেটা সমান্তরাল সমবায়ে থাকবে, এইখানে একটা, এখানে একটা। তারপরে এই 6 ওহম আর 3 ওহম সমান্তরাল সমবায়, অর্থাৎ 1/r = 1/6 + 1/3। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 6 লসাগু করলে এখানে হচ্ছে 1 + 2, তার মানে আর দাঁড়াচ্ছে হচ্ছে 6/3 মানে 2 ওহম। তার মানে এখানে ছবিটা আসবে হচ্ছে এবার এরকম। তাহলে এটা হয়ে যাবে 2 ওহম, এখানে হয়ে যাবে হচ্ছে 1 ওহম 1 ওহম। তাহলে এটা সবাই এবার শ্রেণী সমবায়ে চলে আসলো। তাহলে হয়ে যাবে হচ্ছে 1
টোটাল আর শ্রেণী সমবায় দাঁড়াবে 1 + 2 + 1, অর্থাৎ 2 একে 3 একে 4, তার মানে টোটাল এ আর বিন্দু তুল্য রোধ হবে হচ্ছে হলো 4 ওহম। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো প্রবাহীর মধ্য দিয়ে পরিবাহী হবে তড়িৎ প্রবাহ মাত্রার মান ও প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে ডিসি এর পরিবর্তে এসি চালনা করলেও পরিবাহীতে উৎপন্ন তাপের কোনো পরিবর্তন হবে না। উৎপন্ন তাপের কোনো রকম পরিবর্তন হবে না, এটি সত্য। ঠিকই আছে, এটি সত্য হবে কারণ তড়িৎ পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না, শুধুমাত্র তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করে। তাই এক্ষেত্রে ডিসি এসি যেটিই দেওয়া হোক না কেন পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ একই থাকবে। তারপরে আছে হচ্ছে 2.10-এ 9 বোরন 4 প্লাস থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে 12C6 প্লাস হচ্ছে 10N। বোঝাই যাচ্ছে 9, 10, 11, 12 ভর সংখ্যা হচ্ছে 9, 4, 12, এই উপরে টোটাল ভর সংখ্যা আছে হচ্ছে হলো 12 আর 13, আর নিচে আছে হচ্ছে হলো 2 একক কমেছে। তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে একটি আলফা কণা, এর সাথে একটি আলফা কণা হবে, কারণ আলফা কণাই একমাত্র এটা করতে পারে। এবার তার মানে আলফা কণার জায়গায় আমরা কি লিখতে পারি, সেটা লিখতে পারি 4He2, কারণ 4He2 হচ্ছে আলফা কণা হিলিয়ামের মতোই দেখতে হয় একদম। তাই এই বিক্রিয়াটি লেখা হবে 9B4 প্লাস 4 হিলিয়াম 2, সেখান থেকে উৎপন্ন হবে 12C6 আর হচ্ছে 0N1। ঠিক আছে, তারপরে আছে বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথমে হচ্ছে যে ক্যালামাইন কার সঙ্গে হবে, 2.1.1 হবে হচ্ছে ক্যালামাইন, মানে সেটি জিঙ্কের আকরিক। 2 হচ্ছে হলো আর্গন হচ্ছে 18 নম্বর শ্রেণী। তারপরে 3-এ হবে হচ্ছে দুষ্ট মৌল বলা হচ্ছে হলো হাইড্রোজেনকে। 4-এ আছে অ্যামালগামের জন্য পারদ থাকা আবশ্যিক। তারপর যে সমযোজী ত্রিবন্ধন আছে এমন একটি যৌগিক অণুর নাম ও সংকেত লেখো। ত্রিবন্ধন আছে যৌগিক অণু মানে দুটো আলাদা পরমাণু থাকতে হবে, আলাদা রকমের। এরকম হচ্ছে হলো অ্যাসিটিলিন, যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন আছে। 13 নম্বর কোশ্চেনে আছে তামার উপর সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া কী হবে। এবার সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়াটি হবে হচ্ছে Au প্লাস প্লাস এই আয়নটি ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে কী তৈরি করবে, সোনার ধাতব পাত তামার উপরে প্রলেপ দিতে শুরু করবে, অর্থাৎ এখানে Au ধাতু উৎপন্ন হবে। আর অ্যানোড বিক্রিয়া কী হবে, অ্যানোড বিক্রিয়া হবে হচ্ছে Au, সেখান থেকে হচ্ছে Au প্লাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বের হয়ে গিয়ে আয়নটা তৈরি হবে। এটা হবে হচ্ছে হলো ক্যাথোড বিক্রিয়া, আর এটা হবে হচ্ছে হলো অ্যানোড বিক্রিয়া। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে অ্যানোডে কী উৎপন্ন হয়। ক্যাথোডে কী উৎপন্ন হবে, ক্যাথোডে উৎপন্ন হবে হচ্ছে হলো কপার ধাতু। ক্যাথোডে উৎপন্ন হবে হচ্ছে হলো কপার ধাতু। আর অ্যানোডে কী উৎপন্ন হবে, অ্যানোডে উৎপন্ন হবে হচ্ছে হলো অক্সিজেন গ্যাস সাথে জল। তার মানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে উৎপন্ন হবে হচ্ছে কপার ধাতু এবং অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস ও জল। তারপরে কোশ্চেন আছে 14 নম্বরে যে HCl, CaCl2, CCl4 ও BaCl2 এর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। এগুলোর মধ্যে HCl এটি জলীয় দ্রবণে আয়নে ভাঙতে পারে, তার মানে এটি তড়িৎ বিশ্লেষ্য। CaCl2 এটিও তড়িৎ বিশ্লেষ্য যেহেতু তড়িৎযোজী যৌগ। BaCl2 এটিও একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, তাহলে এটিও তড়িৎ বিশ্লেষ্য। একমাত্র CCl4 যেটি একটি সমযোজী যৌগ সেটি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কারণ এটি আয়নে ভাঙতে পারে না। তারপরে বলছে হচ্ছে 15 নম্বর কোশ্চেন আছে FeSO4 এর সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়ায় কী বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে FeSO4 প্লাস হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ NH3 প্লাস হচ্ছে হলো H2, এতে উৎপন্ন হয় হচ্ছে হলো FeOH তার হোল 2 অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড, প্লাস উৎপন্ন হয় হচ্ছে হলো NH4 তার হোল 2 SO4। এবার এই যে FeOH তার হোল 2,
এটার রং হয় হচ্ছে হলো গ্রিনিশ হোয়াইট, অর্থাৎ সবুজাভ সাদা, অর্থাৎ এখানে যে কালার দিয়ে এটি লেখা আছে সেই কালারের মতোই রংটা হয়। ঠিক আছে, আর এটা কী হয়, প্রেসিপিটেট উৎপন্ন করে, অর্থাৎ এটা নিচে তৃতীয় পড়ে, অধক্ষেপ পড়ে এর। তারপরে কোশ্চেন আছে হচ্ছে কালো বর্ণের পুরনো তৈলচিত্রকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কোন যৌগ ব্যবহার করা হয়? এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল হাইড্রোজেন পার অক্সাইড, অর্থাৎ H2O2। কী করা হয়, সেই তৈলচিত্রটিকে লঘু পার অক্সাইড দ্রবণ দ্বারা ধুয়ে ফেলতে হয়। তার ফলে এর মধ্যে যে কালো রঙের লেড সালফাইড থাকে সেটি জারিত হয়ে দ্রাব্য সাদা রঙের লেড সালফেটে পরিণত হয়, ফলে যে তৈলচিত্রের উজ্জ্বলতা সেটা পুনরায় ফিরে আসে। বিক্রিয়াটা হয় হচ্ছে হলো এরকম। এক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেটি হচ্ছে PVS, যেটি কালো বর্ণের, প্লাস হচ্ছে হলো হাইড্রোজেন পার অক্সাইড H2O2, সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো PbSO4 প্লাস হচ্ছে 4H2। ঠিক আছে, এই PbSO4 দ্রাব্য, যার জন্য আর ওই মানে তৈলচিত্রের যে উজ্জ্বলতা থাকে সেটি আবার পুনরায় ফিরে আসে। বোঝা গেল? তাহলে এটির উত্তরটি হবে হচ্ছে এর সঙ্গে পুনরায় ফিরিয়ে আনতে কোন যৌগ ব্যবহার করা হয় সেটি হবে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড H2O2। তারপরের কোশ্চেন আছে হচ্ছে নম্বর কোশ্চেন আছে ক্যালসিয়াম সায়ানামাইডের আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার দ্বারা বিক্রিয়ার সমীকরণটি লেখো। কী হয়, ক্যালসিয়াম সায়ানাইড মানে হচ্ছে CaNCN প্লাস হচ্ছে হলো জল, এতে উৎপন্ন হয় হচ্ছে হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস উৎপন্ন হয় হচ্ছে হলো অ্যামোনিয়া NH3। বিক্রিয়াটি সম্মত বিধান করলে হয় হচ্ছে এখানে হবে হচ্ছে 2 আর এখানে হবে হচ্ছে হলো 3। তাহলে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম একটি, কার্বন আছে হচ্ছে একটি, নাইট্রোজেন দুটি, হাইড্রোজেন 3 দুগুণে 6 3 দুগুণে 6টি, আর অক্সিজেন আছে হচ্ছে 3টা, এখানে 3টা। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া ক্যালসিয়াম সায়ানামাইড, এটা CaNCN, তার সঙ্গে জলের বিক্রিয়া হয় ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়ের গঠন লেখো। C3 অর্থাৎ C3, এবার আছে হচ্ছে H8O, অর্থাৎ একটার সাথে O যাবে, যেহেতু একটি O তার মানে হয় OH হতে পারে, নয় CHO হতে পারে, নয় CO হতে পারে। এখানে দেখে মনে হচ্ছে এটা হবে হচ্ছে C3H8, তো অ্যালকোহল বানিয়ে দেখি, CH3 CH2 আর আছে হচ্ছে হলো এটাকে যদি বানাই তাহলে CH2OH, তাহলে হবে হচ্ছে 3 2 5 6 7 1 8, হাইড্রোজেন 8টা হয়ে গেছে, কার্বন 3টা হয়ে গেছে, অক্সিজেন একটা। এটা ছিল আমাদের প্রোপান 1 অল। এবার এটা দিয়ে যদি আমরা আরেকটা বানাই সেটা হচ্ছে CH3 CHOH CH3, তাহলে হতে পারে কি, এটার নাম হয়ে যাবে হচ্ছে, এটা হতে কার্বন আছে 3টে, 3 3 6 7 8টে, হাইড্রোজেন অক্সিজেন একটা, এটার নাম হয়ে যাবে হচ্ছে হলো প্রোপান 2 অল। ঠিক আছে, তার মানে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল, এটাকে আমরা কি বলতে পারি, অবস্থান ঘটিত সমবায়তা বলতে পারি। ঠিক আছে, এই মানে C3H8O এই আণবিক সংকেত দিয়ে আমরা যেমন প্রোপান 1 অল প্রোপান 2 অলও বানাতে পারি, তাছাড়া আবার আরেক ধরনের সমবায় অর্থাৎ কার্যকরী গ্রুপ ঘটিত সমবায় তৈরি করতে পারি। সেটি হচ্ছে হলো যদি একটাকে বানাই CH3 CH2 CH2OH প্রোপান 1 অল, এর সাথে আরেকটা কি বানাতে পারি, ইথার গ্রুপ বানাতে পারি, CH3 CH2O CH3। এটাতেও কি আছে, 3টা কার্বন আছে, হাইড্রোজেন 3 3 6 7 8টা আছে, আর অক্সিজেন একটা আছে। তার মানে এটা কি হয়ে যাবে, কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তা। অর্থাৎ আমরা একে অবস্থান ঘটিত সমবায়তাও বানাতে পারি প্রোপান 1 অল প্রোপান 2 অল, বা কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তাও বানাতে পারি প্রোপান 1 অল আর হচ্ছে ইথাইল মিথাইল ইথার, এটাকে বলা হচ্ছে ইথাইল মিথাইল ইথার, বা এটা আরেকটা নাম হচ্ছে হলো মিথক্সি ইথেন। ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা বানালেই উত্তর সঠিক হবে। এরপরে আছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে 1 ব্রোমো 2 মিথাইল প্রোপান 2 অল এর গঠন সংকেত। তার মানে এখানে প্রোপান যেহেতু বলেছে তার মানে 3টে কার্বন থাকবে, 2 অল অর্থাৎ সেকেন্ড কার্বনের সাথে OH থাকবে, আর 1 নম্বর কার্বনের সাথে ব্রোমিন থাকবে, আর 2 এর সাথে আবার আরেকটা মিথাইল গ্রুপও থাকবে। তার মানে এটা সংকেতটা দাঁড়াবে হচ্ছে এরকম। সংকেতটা দাঁড়াবে হচ্ছে এরকম, এটা হচ্ছে, এটাকে যদি 1 নম্বর কার্বন ধরি, এটাকে 2 নম্বর 3 নম্বর, তাহলে
1 নম্বর কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত আছে, 2 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল যুক্ত আছে, প্রোপান যেহেতু তার মানে 3টে কার্বন, আর 2 নম্বর কার্বনের সাথে একটা OH গ্রুপ আছে যার জন্য প্রোপান টু অল নাম হয়েছে। ঠিক আছে, এটা হবে হচ্ছে তার সংকেত। এটা গেল হচ্ছে 2.18। এবার এর অথবাতে আছে হচ্ছে অ্যাসিটিলিন, তার মধ্যে আমরা যদি ব্রোমিন জল দেই তাহলে কি হয়, ব্রোমিন জল দিলে 4টা ব্রোমিন ঢোকে, অর্থাৎ HC, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, CH, এখানে একটা ব্রোমিন, এর সাথে আরেকটা ব্রোমিন, অর্থাৎ এটার নাম হয় হচ্ছে 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের A নাম্বার যৌগটা হবে। আর B নাম্বার যে যৌগটা সেটা হবে হচ্ছে সেটা দেওয়া আছে হচ্ছে তরল ব্রোমিন। তরল ব্রোমিন, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই বিক্রিয়াটি ব্রোমিন জল দিলে সেখানে ব্রোমিনের সক্রিয়তা বেশি থাকে, তাই 4টা ব্রোমিন ঢুকতে পারে, কিন্তু তরল ব্রোমিন দিলে সেখানে ব্রোমিনের সক্রিয়তা কম থাকে, আর সেখানে কি হয়, 2টো মাত্র ব্রোমিন ঢোকে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, আর এখানে একটা ব্রোমিন, আর এখানে হচ্ছে একটা ব্রোমিন, অর্থাৎ উপরের যৌগটাতে টোটাল 2 মোল ব্রোমিন ঢুকেছিল, টোটাল 4 পরমাণু ব্রোমিন, যার জন্য এটা 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেন হয়েছিল। আর তরল ব্রোমিনের ক্ষেত্রে শুধুমাত্র 1 মোলই ব্রোমিন ঢুকবে, যেটা হবে, এটার নাম হবে হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথিলিন। ঠিক আছে, বোঝা গেল বিক্রিয়াটা? তার মানে এটা হবে হচ্ছে বি যৌগটা, এটা হচ্ছে এ যৌগটা, এটা হচ্ছে এ যৌগটা, আর এটা হচ্ছে বি যৌগটা। ঠিক আছে, এখানে তার মানে আমাদের এই স্কুলটি শেষ হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি কিছু বোঝার অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।